এবার অনির্বাণের ফাঁদ থেকে বাঁচার জন্য এবার নতুন করে এক ছক আঁকলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইকে খাবার দিয়ে বলতে থাকে যে রাই, এই খাবারটা ভালোভাবে খেয়ে নাও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কি আমাকে ভালোই ভালো আমার পরিবারের কাছে ফিরিয়ে দিবে নাকি না, তুমি আমাকে এই কথার উত্তরটা আগে দাও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তোমাকে যদি তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ারই হতো তাহলে কি আমি তোমাকে এখানে এত দূরে নিয়ে আসতাম বলো তো। তখন রাই বলতে থাকে যে তুমি আমাকে কোথায় এনেছো সেটা তো অন্তত আমাকে জানাবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে কেন, আমি যদি তোমাকে এখন বলি যে তুমি এখন কোথায় আছো তাহলে তুমি তোমার পরিবারকে ফোন করে জানিয়ে দিবে আর তারা এসে তোমাকে আমার সামনে থেকে নিয়ে চলে যাবে সেরকমটা করার জন্য। আমি বলবো না তুমি কোথায় আছো। তখন একথা বলা মাত্র রায় বলতে থাকে যে না, এভাবে করে হবে না, কারণ এরকম করে কতদিনই বা আমি এখানে পড়ে থাকবো। আমাকে কোনো না কোনো একটা ব্যবস্থা করে অনির্বাণকে ফাঁকি দিয়ে এখান থেকে বের হতেই হবে, নয়তো বা ওদিকে আমার বাড়ির লোকেরা যথেষ্ট পরিমাণে আমাকে নিয়ে টেনশন করছে। ওদিকে পুলিশরা বলতে থাকে যে দেখুন, আমরা হাজার চেষ্টা করা সত্ত্বেও কোনো মতেই কল ট্রেস করতে পারছি না। সেদিন আপনি যে কথাটা বললেন ওনার সাথে সেটা খুব কম সময়ের ছিল বিধায় আমরা কোনো রকম কোনো কলটা ট্রেস করতে পারিনি। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে এখন আমরা কী করবো, কোথা থেকেই বা রাইকে খুঁজে বার করবো, এখানে তো মা অঝরে কাঁদছে, এখন যদি মা অসুস্থ হয়ে যায় তখন আমি কী করব। ওদিকে স্রোত অঝরে কাঁদতে থাকে। স্রোতকে সান্ত্বনা দেওয়ার জন্য সার্থক বলতে থাকে যে স্রোত, চোখের জল ফেললে কি তোমার দিদিভাই এখানে এসে পড়বে বলো তো, তাহলে তুমি বাচ্চাদের মনে এরকম কান্না করছো কেন বলো তো। ওদিকে রাই বলতে থাকে যে এখানে তো একটা কোনো ফোনও অ্যারেঞ্জ করতে পারছি না যে আমি আমার বাড়িতে অন্তত খবর দিব যে আমি ভালো আছি, কিন্তু তার শর্ত অনির্বাণ যে পরিমাণে বাগলামো শুরু করেছে আমার তো মনে হয় না যে ওর বাড়ি থেকে লোক ফোন দেওয়া সত্ত্বেও ভালোভাবে কথা বলেছে। ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমাকে একটু ওয়াশরুমে যেতে দিবে। তখন অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ অফকোর্স ওয়াশরুমে যাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। তখন ওয়াশরুম থেকে জানালা ফাঁকা করে যখন রাই দেখতে পায় বাইরের দৃশ্য, তখন রাই বলতে থাকে যে কিছুই তো আন্দাজ করতে পারছি না যে অনির্বাণ আমাকে কোথায় নিয়ে এসেছে বা কত দূরই বা নিয়ে এসেছে। অন্যদিকে রাই ভাবতে থাকে যে অনির্বাণের কাছ থেকে কী করে আমি এই নামটা শুনবো যে ও কোথায় নিয়ে এসেছে আমাকে। ওদিকে অনির্বাণ রাইকে ডাক্তারের পর্যবেক্ষণে রাখার জন্য সকল অ্যারেঞ্জমেন্টস করে রাখে। ডাক্তার আসা মাত্রই রাইকে ইঞ্জেকশন দিতে নেয়। ঠিক সেই সময় রাই চিৎকার চেঁচামেচি শুরু করে তার বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমাকে আবার কেন ইঞ্জেকশন পুশ করছো, ডাক্তারকে দিয়ে বলো তো কে বলেছে যে আমার এখন ইঞ্জেকশনের প্রয়োজন, তুমি কি একবারও ডাক্তারের সাথে কনসাল্ট করেছো। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, এই মেডিসিনগুলো তোমাকে দেওয়ার কথা ছিল, তার জন্যই আমি স্পেশালি তোমার জন্য এই ডাক্তারটাকে অ্যাপয়েন্ট করেছি, উনি 24 ঘন্টা তোমাকে পর্যবেক্ষণে রাখবে। তখন এই কথাই বলা মাত্র রাই বলতে থাকে যে এই ডাক্তারটা যদি এখানে 24 ঘন্টা আমার উপরে নজর দিয়ে বসে থাকে তাহলে আমি এখান থেকে পালাবো কী করে। এবার তো আমার পালানোটা আরও বেশি মুশকিল হয়ে যাবে। ওদিকে কাজের মাসি অনির্বাণের কাছে আসার মাত্রই রাই বলতে থাকে যে কাজের মাসিকে দিয়ে খবর বের করাতে হবে যে এই জায়গাটার নাম কি, উনি অন্তত ঠিকই বলতে পারবে যে এই জায়গাটার নাম কি। তখন কাজের মাসিকে রাই নানানভাবে জিজ্ঞেস করার চেষ্টা করতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা মাসি, আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে যে এসেছো তুমি এখানে কি অনেক আগে থেকেই কাজ করো। তখন কথা বলা মাত্র কাজের মাসি বলতে থাকে যে না, আমাকে শুধু তোমার দেখভাল করার জন্য আর বাড়ির রান্নাবান্না করার জন্য এখানে এনেছে অনির্বাণ দাদাভাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভালো।